বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো সত্যজিৎ রায়ের গল্প অসমঞ্জবাবুর কুকুর। হাসিমারায় বন্ধুর বাড়িতে ছুটি কাটাতে এসে অসমঞ্জবাবুর একটা অনেক দিনের শখ মিটল। ভবানীপুরের মোহিনীমোহন রোডে 1.5 ঘর নিয়ে থাকেন অসমঞ্জবাবু। লাজপত রায় পোস্ট অফিসের রেজিস্ট্রি বিভাগে কাজ করেন তিনি। কাজের জায়গা তাঁর বাড়ি থেকে 7 মিনিটের হাঁটা পথ, তাই ট্রামবাসের ঝক্কি পোয়াতে হয় না। এমনিতে দিব্যি চলে যায়, কারণ যেসব মানুষ জীবনে কি হলো না কি পেল না এই ভেবেই মুখ বেজার করে বসে থাকে, অসমঞ্জবাবু তাদের দলে পড়েন না। তিনি অল্পেই সন্তুষ্ট। মাসে 2 হিন্দি ছবি, একটা বাংলা যাত্রা বা থিয়েটার, সপ্তাহে 2 দিন মাছ আর 4 প্যাকেট উইলস সিগারেট হলেই তাঁর চলে যায়। তবে তিনি একা মানুষ, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনও বিশেষ নেই। তাই অনেক সময় মনে হয়েছে একটা কুকুর থাকলে বেশ হতো। তাঁর বাড়ির 2 বাড়ি পশ্চিমে ওই তালুকদারদের যে বিশাল অ্যালসেশিয়ানটা আছে, সেরকম কুকুর না হলেও চলে। এমনি একটা সাধারণ কুকুর, যেটা তাকে সকাল সন্ধে সঙ্গ দেবে, তার তক্তপোষের পাশে মেঝেতে গা এলিয়ে পড়ে থাকবে। তিনি অফিস থেকে ফিরলে পরে লেজ নেড়ে আহ্লাদ প্রকাশ করবে, তার আদেশ মেনে তার বুদ্ধি আর আনুগত্যের পরিচয় দেবে। কুকুরকে তিনি ইংরেজিতে আদেশ করবেন, এটাও অসমঞ্জবাবুর একটা শখ। স্ট্যান্ড আপ, সিট ডাউন, শেক হ্যান্ড, এসব বললে যদি কুকুর মানে তাহলে বেশ হবে। কুকুর জাতটাকে সাহেবের জাত বলে ভাবতে অসমঞ্জবাবুর বেশ ভালো লাগে। আর উনি হবেন সেই সাহেবের মালিক, মানে হিজ মাস্টার আর কি। মেঘলা দিন, সকাল থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছে। অসমঞ্জবাবু ছাতা ছাড়াই হাসিমারার বাজারে গিয়েছিলেন কমলা লেবু কিনতে। বাজারের এক প্রান্তে একটা বেঁটে কুল গাছের পাশে বেতের টোকা মাথায় ভুটানি লোকটাকে দেখতে পেলেন তিনি। 3 আঙুলে একটা জ্বলন্ত চুটা ধরে পা ছড়িয়ে মাটিতে বসে তাঁরই দিকে চেয়ে কেন যেন মিটিমিটি হাসছে লোকটা, সেটা বুঝতে পারলেন না। কৌতূহলবশে তিনি লোকটার দিকে এগিয়ে গেলেন। ভিখিরি কি? পোশাক দেখে সেটা মনে হওয়া আশ্চর্য নয়। প্যান্ট আর গায়ের জামাটায় অন্তত 5 জায়গায় তাপ্পি লক্ষ্য করলেন অসমঞ্জবাবু। কিন্তু ভিক্ষের পাত্র বা ঝুলি বলে কিছু নেই। তার বদলে আছে একটা জুতোর বাক্স, আর সেই বাক্স থেকে উঁকি মারছে একটা বাদামি রঙের কুকুর ছানা। গুড মর্নিং, চোখ বন্ধ করে হাসি হেসে বলল ভুটানি। উত্তরে অসমঞ্জবাবুও গুড মর্নিং না বলে পারলেন না। বাই ডগ, বাই ডগ, ভেরি গুড ডগ। কুকুর ছানাটাকে বাক্স থেকে বার করে মাটিতে রেখেছে ভুটানি। ভেরি চিপ, ভেরি গুড, হ্যাপি ডগ, হ্যাপি ডগ। কুকুর ছানাটা গা ঝাড়া দিল, বোধহয় পিঠে বৃষ্টির ফোঁটা পড়ার দরুন। তারপর অসমঞ্জবাবুর দিকে চেয়ে তার 1.5 ইঞ্চি লম্বা ল্যাজটা বার কয়েক নেড়ে দিল। বাহ, বেশ কুকুর তো। অসমঞ্জবাবু এগিয়ে গিয়ে কুকুরটার সামনে বসে ডান হাতটা বাড়িয়ে দিলেন তার দিকে। কুকুরটা 2 পা এগিয়ে এসে তার ছোট্ট জিভটা বার করে অসমঞ্জবাবুর বুড়ো আঙুলের ডগাটায় একটা মৃদু চাটা দিয়ে দিল। বেশ কুকুর, যাকে বলে ফ্রেন্ডলি। কেতনা দাম? হাউ মাচ? 10 রুপি, 10 রুপি। 7.5 রফা হলো। অসমঞ্জবাবু জুতোর বাক্স সমেত কুকুর ছানাটাকে নিয়ে বগল দাবা করে বাড়িমুখো হলেন। কমলালেবুর কথাটা তিনি বেমালুম ভুলে গেলেন। হাসিমারা স্টেট ব্যাংকের কর্মচারী বিজয় রাহা তার বন্ধুর এই শখটার কথা জানতেন না। তাই তার হাতে জুতোর বাক্স এবং বাক্সের মধ্যে কুকুর ছানা দেখে তিনি বিস্ময় প্রকাশ করলেন বইকি, কিন্তু দামটা শুনে খানিকটা আশ্বস্ত হয়ে মৃদু ভৎসনার সুরে বললেন, নেড়ি কুত্তাই যদি কেনার ছিল তা সে এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কি আছে ভাই? এই জিনিস তোমার ভবানীপুরে পেতে না? না, ভবানীপুরে পেতেন না। অসমঞ্জবাবু সেটা জানেন। তার বাড়ির সামনে রাস্তায় অনেক সময় অনেক কুকুরছানা দেখেছেন তিনি। তারা কখনো তাকে দেখে ল্যাজ নাড়েনি বা প্রথম আলাপেই তাঁর বুড়ো আঙুল চেটে দেয়নি। বিজয় যাই বলুক,
এই কুকুরের একটা বিশেষত্ব আছে। তবে নেড়িকুত্তা জেনে অসমঞ্জবাবু খানিকটা আক্ষেপ প্রকাশ করাতে বিজয়বাবু তাকে বুঝিয়ে দিলেন যে জাত কুকুরের ঝক্কি পোয়ানো অসমঞ্জবাবুর পক্ষে সম্ভব হতো না। তোর কোনো আইডিয়া আছে একটা জাত কুকুরের কত ঝামেলা? মাসে মাসে ডাক্তারের খরচায় তোর অর্ধেক মাইনে বেরিয়ে যেত। এই কুকুরকে নিয়ে তোর কোনো চিন্তা নেই, আর এর জন্য কোনো স্পেশাল ডায়েটেরও দরকার নেই। তুই যা খাস তাই খাবে। তবে হ্যাঁ, ওই মাছটা দিসনি, বুঝলি? ওটা বিড়ালের খাদ্য। কুকুর মাছের কাটা ঠিক ম্যানেজ করতে পারে না। কলকাতায় ফিরে এসে অসমঞ্জবাবুর খেয়াল হলো যে কুকুরটার একটা নাম দেওয়া হয়নি। সাহেবী নাম ভাবতে গিয়ে প্রথমে টম ছাড়া আর কিছুই মনে পড়ছিল না। তারপর ছানাটার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ মাথায় এলো যে রংটা যখন ব্রাউন, তখন ব্রাউনি নামটা হয়তো বেমানান হবে না। ব্রাউনি নামে একটা বিলিতি ক্যামেরা তার এক খুড়তুতো ভাইয়ের ছিল, কাজেই নামটা সাহেবী, তাতে কোনো সন্দেহ নেই। আশ্চর্য, নামটা মনে পড়া মাত্র ব্রাউনি বলে ডাকতেই ছানাটা ঘরের কোণে রাখা বেঁটে মোড়াটার উপর থেকে একটা ছোট্ট লাফ দিয়ে মেঝেতে নেমে তাঁর দিকে লেজ নাড়তে নাড়তে এগিয়ে এলো। অসমঞ্জবাবু বললেন, সেট ডাউন। আর অমনি ব্রাউনি তার পিছনের পা দুটো ভাঁজ করে থপ করে বসে পড়ে তাঁর দিকে চেয়ে একটা ছোট্ট হাই তুলল। অসমঞ্জবাবু এক মুহূর্তের জন্য যেন চোখের সামনে দেখতে পেলেন যে ব্রাউনি ডগ শোতে বুদ্ধিমান কুকুর হিসেবে প্রথম পুরস্কার পাচ্ছে। সুবিধে এই যে চাকর বিপিনেরও কুকুরটাকে পছন্দ হয়ে গেছে, ফলে দিনের বেলায় যে সময়টুকু তিনি বাইরে থাকেন সে সময় ব্রাউনির দিকে নজর রাখার কাজটা বিপিন খুশি হয়েই করে। অসমঞ্জবাবু তাকে সাবধান করে দিয়েছেন যেন ব্রাউনিকে আজে বাজে কিছু খেতে না দেয়। আর দেখিস ওই রাস্তায় টাস্তায় যেন না বেরোয়, বুঝলি? আজকালকার ড্রাইভারগুলো চোখে ঠুলি এঁটে দিয়ে গাড়ি চালায়। অবশ্যই বিপিনকে ফরমাস দিয়েও অসমঞ্জবাবুর স্বাস্তি নেই। রোজ সন্ধেবেলা বাড়ি ফিরে এসে ব্রাউনির লাঙুল সঞ্চালন না দেখা পর্যন্ত তার উৎকণ্ঠা যায় না। ঘটনাটা ঘটল হাসিমারা থেকে ফেরা 3 মাস পরে। বারটা ছিল শনি, তারিখ 22শে নভেম্বর। অসমঞ্জবাবু আপিস থেকে ফিরে তার ঘরে ঢুকে শার্টটা খুলে আলনায় টাঙিয়ে তক্তপোষ ছাড়া তার একমাত্র আসবাব একটা পুরনো কাঠের চেয়ারে বসতেই সেটার একটা পঙ্গু পায়া তার সামান্য ভরস হইতে না পেরে কাজে ইস্তফা দিল। আর তার ফলে চোখের পলকে অসমঞ্জবাবু চেয়ার সমেত সশব্দে মেঝের সংস্পর্শে এসে গেলেন। এতে তার চোট লাগলো ঠিকই, এমনকি চেয়ারের পায়ার মতো তার ডান হাতের কনুইটাও বাতিল হয়ে যাবে কিনা সে চিন্তাটাও তার মনে উদয় হয়েছিল। কিন্তু একটা অপ্রত্যাশিত শব্দ তাকে তার যন্ত্রণার কথা ভুলিয়ে দিল। শব্দটা এসেছে তক্তপোষের উপর থেকে, হাসির শব্দ, বোধহয় যাকে বলে ওই খিলখিল হাসি। আর সেটার উৎস হচ্ছে নিঃসন্দেহে তাঁর কুকুর ব্রাউনি, কারণ ব্রাউনিই বসে আছে তক্তপোষের উপরে, আর ব্রাউনিরই ঠোঁটের কোণে এখনো লেগে আছে হাসির রেশ। অসমঞ্জবাবুর সাধারণ জ্ঞানের মাত্রাটা যদি আর সামান্য বেশি হতো তাহলে তিনি জানতেন যে কুকুর কখনো হাসে না। আর এই জ্ঞানের সঙ্গে যদি তার কল্পনা শক্তিও খানিকটা বেশি হতো তাহলে আজকের এই ঘটনা তার নাওয়া খাওয়া রাতের ঘুম সব বন্ধ করে দিত। এই দুটোরই অভাবে অসমঞ্জবাবু যেটা করলেন সেটা হলো 3 দিন আগে ফ্রি স্কুল স্ট্রিটের একটা পুরনো বইয়ের দোকান থেকে 2.5 টাকা দিয়ে কেনা অল অ্যাবাউট ডগস বইটা হাতে নিয়ে বসলেন। তারপর প্রায় ঘণ্টাখানেক ধরে সেটা উল্টে পাল্টে দেখলেন যে তাতে কুকুরের হাসির কোনো উল্লেখ নেই, অথচ ব্রাউনি যে হেসেছে তাতে কোনো সন্দেহ নেই। আর শুধু হাসেনি, হাসির কারণে হেসেছে। অসমঞ্জবাবুর স্পষ্ট মনে আছে, তাঁর যখন বছর 5 বয়স তখন নরেন ডাক্তার একবার তাঁদের চন্দননগরের বাড়িতে রুগী দেখতে এসে চেয়ার ভেঙে মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন, আর তাই দেখে অসমঞ্জবাবু হাসিতে ফেটে পড়ায় বাবার কাছে কানমলা খেয়েছিলেন। অসমঞ্জবাবু হাতের বইটা বন্ধ করে ব্রাউনির দিকে চাইলেন। চোখাচোখি হতেই বালিশের উপর সামনের পা দুটো ভর করে দাঁড়িয়ে ব্রাউনি তার 3 মাসে 1.5 ইঞ্চি বেড়ে যাওয়া লেজটা নেড়ে দিল। তার মুখে এখন হাসির কোনো চিহ্ন নেই। অকারণে হাসাটা পাগলের লক্ষণ। অসমঞ্জবাবু ভেবে আশ্বস্ত হলেন যে ব্রাউনি ম্যাড ডগ নয়। এরপর 7 দিনের মধ্যে ব্রাউনি আরো 2 বার হাসার কারণে হাসল। প্রথমবারের ব্যাপারটা ঘটল রাত্রে, তখন রাত 9:30।
ব্রাউনির শোয়ার জন্য অসমঞ্জবাবু সবে তার তক্তপোষের পাশে মেঝেতে একটা চাদর পেতে দিয়েছেন, এমন সময় ফরফর শব্দ করে দেওয়ালে একটা আরশোলা উড়ে এসে বসল। অসমঞ্জবাবু তাঁর এক পাটি চটি নিয়ে সেটাকে তাক করে মারতে গিয়ে বেমক্কা এক চাপড় মেরে বসলেন দেওয়ালে টাঙানো আয়নাটায়, আর তার ফলে সেটা পেরেক থেকে খসে মাটিতে পড়ে ভেঙে চৌচির। এবারে ব্রাউনির খিলখিলে হাসি তাঁকে ভাঙা আয়নার জন্য আফসোস করতে দিল না। দ্বিতীয়বারের হাসিটা অবশ্য খিলখিল নয়, সেটা যাকে বলে ফিক করে হাসা। অসমঞ্জবাবু এবার বেশ ধাঁধায় পড়ে গিয়েছিলেন, কারণ ঘটনা বলতে কিছুই ঘটেনি। তবু ব্রাউনি হাসল কেন? উত্তর জোগাল বিপিন। চা এনে ঘরে ঢুকে মনিবের দিকে চেয়ে সেও ফিক করে হেসে বলল, আপনার কানের পাশে সাবান লেগে রয়েছে বাবু। আসলে আয়নার অভাবে জানলার আরশিতে দাড়ি কামিয়েছেন অসমঞ্জবাবু। চাকরের কথায় দুদিকে জুলফিতেই হাত বুলিয়ে দেখলেন বেশ খানিকটা করে শেভিং সোপ লেগে রয়েছে। এই সামান্য কারণেও যে ব্রাউনি হেসেছে তাতে অসমঞ্জবাবুর বেশ অবাক লাগলো। তিনি দেখলেন যে পোস্ট অফিসে কাজের ফাঁকে ফাঁকে বারবার ব্রাউনির কৌতুক ভরা দৃষ্টি আর হাসির ফিক শব্দটা মনে পড়েছে। অল অ্যাবাউট ডগসে কুকুরের হাসির কথা না থাকলেও কুকুরের এনসাইক্লোপিডিয়া গোছের একটা বই জোগাড় করতে পারলে তিনি নিশ্চয়ই এ বিষয়ে কিছু জানতে পারতেন। ভবানীপুরের 4টে বইয়ের দোকান আর তারপর নিউ মার্কেটের সব কটা বইয়ের দোকান খুঁজেও যখন তিনি ওই জাতীয় কোনো এনসাইক্লোপিডিয়া পেলেন না, তখন মনে হলো এই রজনী চাটুর্যের কাছে গেলে কেমন হয়। তার পাড়াতেই থাকে নবসরপ্রাপ্ত অধ্যাপক রজনী চাটুর্যে। কি বিষয়ে অধ্যাপনা করতেন ভদ্রলোক সেটা অসমঞ্জবাবু জানেন না, কিন্তু তাঁর বৈঠকখানাটি যে ভারী ভারী বইয়ের ঠাসা সেটা তাঁর বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলেই দেখা যায়। এক রবিবার সকালে দুগ্গা বলে রজনী চাটুর্যের বাড়ি গিয়ে হাজির হলেন অসমঞ্জবাবু। দূর থেকে ভদ্রলোককে দেখেছেন অনেকবার, কিন্তু তাঁর গলার স্বর যে এত ভারী আর ভুরু যে এত ঘন সেটা জানা ছিল না। রাগী মানুষ হলেও দরজা থেকে ফিরিয়ে দেননি, তাই খানিকটা ভরসা পেয়ে অসমঞ্জবাবু অধ্যাপকের মুখোমুখি সোফাটায় বসে একবার ছোট্ট করে কেশে গলাটা ঝেড়ে নিলেন। রজনীবাবু হাতের ইংরেজি পত্রিকাটি চোখের সামনে থেকে সরিয়ে তাঁর দিকে দৃষ্টি দিলেন। আপনাকে দেখেছি বলে মনে হচ্ছে। আগে আমি এ পাড়াতেই থাকি। ও, কি ব্যাপার? আপনার বাড়িতে একটা কুকুর দেখেছি, তাই। তাই কি? আছে তো কুকুর, একটা কেন দুটো আছে। ও আচ্ছা, আমারও আছে। আপনারও আছে? আগে হ্যাঁ, একটা। বুঝলাম। তা আপনি কি কুকুর পরিসংখ্যান বিভাগ থেকে আসছেন নাকি? অসমঞ্জবাবু সরল মানুষ, তাই শ্লেষটা ধরতে পারলেন না। বললেন, আগে না, একটা জিনিসের খোঁজ করতে আপনার কাছে এসেছি। কি জিনিস? আপনার কাছে কি কুকুরের এনসাইক্লোপিডিয়া আছে? না, নেই। ও জিনিসটার দরকার হচ্ছে কেন? না মানে আমার কুকুর হাসে, তাই জানতে চাইছিলাম কুকুরের হাসিটা স্বাভাবিক কিনা। আপনার কুকুরও কি হাসে? রজনীবাবু দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজতে যতটা সময় লাগলো ততক্ষণ একটানা তিনি অসমঞ্জবাবুর দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, কখন হাসে আপনার কুকুর? রাত্রিরে কি? হ্যাঁ, তা রাত্রিরেও। রাত্রিরে আপনি করকম নেশা করেন? শুধু গাঁজায় তো হয় না এ জিনিস, তার সঙ্গে ভাং, চরস, আফিম এসবও চলে কি? অসমঞ্জবাবু বিনীতভাবে জানালেন যে একমাত্র ধূমপান ছাড়া তাঁর আর কোনো নেশা নেই, আর সেটাও তিনি কুকুর আসার পর থেকে হপ্তায় ওই 4 প্যাকেট থেকে 3 প্যাকেটে নামিয়েছেন, কারণ খরচে কুলোয় না। তাও বলছেন আপনার কুকুর হাসে? আগে আমি দেখেছি হাসতে, শুনেছি আওয়াজ করে হাসে। শুনুন। রজনী চাটুর্যে হাতের পত্রিকাটা বন্ধ করে সোজা হয়ে বসে অসমঞ্জবাবুর দিকে তাকিয়ে
একেবারে 16 আনা অধ্যাপকের মেজাজে বললেন, আপনার একটি তথ্য বোধহয় জানা নেই, সেটা জেনে রাখুন। ঈশ্বরের সৃষ্ট যত প্রাণী আছে জগতে, তার মধ্যে মানুষ ছাড়া আর কেউ হাসে না, হাসতে জানে না, হাসতে পারে না। এটাই হচ্ছে মানুষ আর অন্য প্রাণীর মধ্যে প্রধান পার্থক্য। কেন এমন হলো সেটা জিজ্ঞেস করবেন না, কারণ সেটা জানি না। শুনেছি ডলফিন নামে শুশুক জাতীয় একরকম প্রাণীর নাকি রসবোধ আছে। তারা হাসলেও হাসতে পারে, কিন্তু এছাড়া আর কোনো প্রাণী হাসে না। মানুষ যে কেন হাসে সেটার কোনো স্পষ্ট কারণ জানা নেই। বাঘা বাঘা দার্শনিকরা অনেক ভেবে এর কারণ নির্দেশ করতে চেষ্টা করেছেন, কিন্তু তাদের মতের মিল হয়নি। বুঝেছেন? অসমঞ্জবাবু বুঝলেন, আর এও বুঝলেন যে এবার তাকে উঠতে হবে, কারণ রজনী চাটুর্যের দৃষ্টি কথা শেষ করেই চলে গেছে তার হাতের পত্রিকার দিকে। ডাক্তার সুখময় ভৌমিক, যাকে কেউ কেউ ভৌ ডাক্তার বলেন, কলকাতার একজন নাম করা কুকুরের ডাক্তার। সাধারণ লোকে তার কথা হেসে উড়িয়ে দিলেও একজন কুকুরের ডাক্তার সেটা করবেন না, এই বিশ্বাসে অসমঞ্জবাবু খোঁজ খবর নিয়ে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে গোখেল রোডে ভৌমিকের বাড়ি গিয়ে হাজির হলেন। গত 4 মাসে 17 বার হেসেছে ব্রাউনি। এটা অসমঞ্জবাবু লক্ষ্য করেছেন যে মজার কথা শুনলে ব্রাউনি হাসে না, কেবল মজার ঘটনা দেখলেই হাসে। যেমন বোম্বাগড়ের রাজা শুনে ব্রাউনির মুখে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আজ সেদ্ধ আলুর দমের আলু যখন অসমঞ্জবাবুর আঙুলের চাপে পিছলে ছিটকে দইয়ের মধ্যে পড়ল, আর সেই দইয়ের ছিটে যখন অসমঞ্জবাবুর নাকের ডগায় লাগলো, তখন ব্রাউনির প্রায় বিষম লাগার জোগাড়। রজনী চাটুর্যে ঈশ্বর সৃষ্ট প্রাণী টানি বলে তো তাকে বিস্তর জ্ঞান দিলেন, কিন্তু অসমঞ্জবাবুর চোখের সামনে যে অধ্যাপকের কথা মিথ্যে হয়ে যাচ্ছে, তার কি হবে? এইসব ভেবে টেবে 20 টাকা ফি জেনেও অসমঞ্জবাবু গেলেন ভৌ ডাক্তারের কাছে। কুকুরের হাসির কথা শোনার আগেই তার চেহারা দেখে ডাক্তারের চোখ কপালে উঠল। অনেক মকরেল দেখেছি মশাই, কিন্তু এমনটি তো দেখিনি। ডাক্তার দুহাতে ব্রাউনিকে তুলে তার টেবিলের উপর দাঁড় করালেন। ব্রাউনি তার পায়ের সামনে পিতলের পেপার ওয়েটটাকে একবার শুঁকে নিল। কি খাওয়াচ্ছেন এটাকে? আগে আমি যা খাই তাই খায়, জাত কুকুর তো নয়, কাজেই অতটা। ভৌমিক ভুরু কুঁচকলেন। ভারী মনোযোগ আর কৌতূহলের সঙ্গে দেখছেন তিনি ব্রাউনিকে। জাত কুকুর দেখলে অবশ্যই আমরা বুঝি, বললেন ভৌমিক, তবে সারা বিশ্বের সব জাত কুকুর যে আমাদের চেনা, সে কথা জোর দিয়ে বলি কি করে বলুন? এটা চেহারা দেখে ফাঁস করে দোয়াশলা বলতে আমার দ্বিধা হচ্ছে। আপনি একে ডাল ভাত খাওয়াবেন না, বুঝলেন? আমি একটা খাবারের তালিকা করে দিচ্ছি। অসমঞ্জবাবু এবার আসল কথায় যাওয়ার একটা চেষ্টা করলেন। মানে আমার কুকুরের একটা বিশেষত্ব আছে, যার জন্যে আপনার কাছে আসা। কি বলুন তো? কুকুরটা হাসে। হাসে? হ্যাঁ, মানে মানুষের মতো করে হাসে। বলেন কি? কই কই দেখি, হাসান তো দেখি। এইখানেই মুশকিলে পড়ে গেলেন অসমঞ্জবাবু। এমনিতেই তিনি বেশ লাজুক মানুষ, কাজেই সার্কাসের ক্লাউনের মতো হাস্যকর অঙ্গভঙ্গি করে তিনি ব্রাউনিকে হাসাবেন এমন ক্ষমতা তাঁর নেই। আর ঠিক এই মুহূর্তে এই ডাক্তারের ঘরে কোনো হাস্যকর ঘটনা ঘটবে এটাও আশা করা যায় না। তাকে তাই বাধ্য হয়ে বলতে হলো, অত সহজে ফরমাইশি হাসি হাসে না তাঁর কুকুর, কেবল কোনো হাসির ঘটনা দেখলেই সে হাসে। এরপরে ডাক্তার ভৌমিক আর বেশি সময় দিলেন না অসমঞ্জবাবুকে। বললেন, আপনার কুকুরের চেহারাতেই যথেষ্ট বৈশিষ্ট্য আছে, তার সঙ্গে আবার ওই হাসি টাসি জুড়ে আরো বেশি অসাধারণ করে তুলবেন না। 23 বছর কুকুরের ডাক্তারির অভিজ্ঞতা থেকে বলছি, কুকুর কাঁদে, কুকুর ভয় পায়, কুকুরের রাগ, ঘৃণা, বিরক্তি, হিংসে এসবই প্রকাশ করে। এমনকি কুকুর স্বপ্নও দেখে, কিন্তু কুকুর হাসে না। এই ঘটনার পর অসমঞ্জবাবু ঠিক করলেন যে
আর কোনোদিন কাউকে কুকুরের হাসির কথা বলবেন না। প্রমাণ দেবার উপায় যখন নেই, তখন বলে কেবল নিজেই অপ্রস্তুত হওয়া। কেউ নাই বা জানুক, তিনি তো জানেন ব্রাউনি তাঁরই কুকুর, তাঁরই সম্পত্তি। তাঁদের দুজনের এই জগতের বাইরের লোককে টেনে এনে দরকার কি? কিন্তু মানুষে যা ভাবে সবসময় তো তা হয় না। ব্রাউনির হাসিও একদিন বাইরের লোকের কাছে প্রকাশ পেয়ে গেল। বেশ কিছুদিন থেকেই অসমঞ্জবাবু অভ্যাস করে নিয়েছিলেন কাজ থেকে ফিরে এসে ব্রাউনিকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকটায় একটা চক্কর মেরে আসা। একদিন এপ্রিল মাসের একটা বিকেলে বেড়ানোর সময় হঠাৎ আচমকা এলো তুমুল ঝড়। আকাশের দিকে চেয়ে অসমঞ্জবাবু বুঝলেন এখন বাড়ি ফেরা মুশকিল, কারণ বৃষ্টিরও আর বেশি দেরি নেই। তিনি ব্রাউনিকে নিয়ে মেমোরিয়ালের দক্ষিণ দিকে ওই কালো ঘোরসওয়ার মাথায় করা শ্বেতপাথরের তোরণটার নিচে আশ্রয় নিলেন। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। চারদিকে লোকজন পরিত্রাহী ছুটছে ছাউনি লক্ষ্য করে। আর এমন সময় সাদা প্যান্ট আর বুশশার্ট পরা একটি মাঝবয়সী ফর্সা মোটা বেঁটে ভদ্রলোক তাঁদের হাত থেকে হাত 15 দূরে দাঁড়িয়ে দুহাত দিয়ে তার হাতের ছাতাটা খুলে মাথায় দিতেই ঝড়ের দাপটে সেটা হঠাৎ শব্দ করে উল্টে গিয়ে অকেজো হয়ে গেল। সত্যি বলতে কি, এই দৃশ্য দেখে অসমঞ্জবাবুরই হাসি পেয়ে গিয়েছিল। কিন্তু তিনি হাসবার আগেই ব্রাউনির অট্টহাস্য ঝড়ের শব্দকে ছাপিয়ে পৌঁছে গেল সেই অপ্রস্তুত ভদ্রলোকের কানে। ভদ্রলোক ছাতাটা আবার সোজা করার ব্যর্থ চেষ্টা বন্ধ করে অবাক বিস্ময়ে ব্রাউনির দিকে চাইলেন। এদিকে ব্রাউনির এখন কুটিপাটি অবস্থা। অসমঞ্জবাবু তার মুখের উপর হাত চেপে হাসি থামানোর চেষ্টায় বিফল হয়ে হাল ছেড়ে দিয়েছেন। তোবম্ব ভদ্রলোক ভূত দেখার ভাব করে এগিয়ে এলেন অসমঞ্জবাবুর দিকে। ব্রাউনির হাসির তেজ খানিকটা কমেছে, কিন্তু তাও একজন লোকের মুন্ডু ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। লাফিং ডগ। ভদ্রলোকের মুখে রা নেই দেখে অসমঞ্জবাবুই বললেন কথাটি। লাফিং ডগ? বহুদূরের পাহাড় থেকে প্রতিধ্বনির মতো ফিরে এলো কথাটা ভদ্রলোকের মুখ থেকে। হাউ এক্সট্রা অর্ডিনারি! অসমঞ্জবাবু দেখেই বুঝেছিলেন যে ভদ্রলোক বাঙালি নন, হয়তো গুজরাটি বা পার্সি হবে। কোনো প্রশ্ন যদি করেন ভদ্রলোক, তাহলে ইংরেজিতে করবেন, আর অসমঞ্জবাবুকেও জবাব দিতে হবে ইংরেজিতেই। বৃষ্টিটা বেড়েছে। ভদ্রলোক অসমঞ্জবাবুর পাশেই আশ্রয় নিলেন ঘোরসওয়ারের নিচে, এবং যে 10 মিনিট ধরে বৃষ্টিটা চলল তার মধ্যে ব্রাউনি সম্বন্ধে যা কিছু সব তথ্য জেনে নিলেন। সেই সঙ্গে অসমঞ্জবাবুর নিজের ঠিকানাটাও দিতে হলো। ভদ্রলোক বললেন তাঁর নাম পিলু পোচকানওয়ালা। তিনি কুকুর সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। তার এক ডালমেশিয়ান নাকি 2বার ডগ শোতে প্রাইজ পেয়েছে। এমনকি তিনি কুকুর সম্বন্ধে কাগজে লিখে টিকেও থাকেন। বলা বাহুল্য, তাঁর জীবনে আজকের মতো তাক লাগানো ঘটনা আর ঘটেনি, ভবিষ্যতে আর ঘটবেও না। তিনি মনে করেন এ বিষয়ে একটা কিছু করা দরকার, কারণ অসমঞ্জবাবু নিজে নাকি বুঝতে পারছেন না তিনি কি আশ্চর্য সম্পদের অধিকারী। বৃষ্টি থামার পরে চৌরঙ্গীর এডওয়ার্ড কোর্টে তাঁর বাসস্থানে ফেরার পথে পোচকানওয়ালা যে মিনিবাসের ধাক্কা খেয়ে কোমর ভাঙলেন, তার জন্যে ব্রাউনিকে খানিকটা দায়ী করা চলে। কারণ লাফিং ডগের চিন্তায় বিভোর হয়ে থাকার ফলে ভদ্রলোক রাস্তা পেরোবার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করেননি। 2.5 মাস হাসপাতালে থেকে সুস্থ হয়ে পোচকানওয়ালা হাওয়া বদলের জন্য যান নৈনিতাল। সেখানে 1 মাস থেকে কলকাতায় ফিরে এসে সেই দিনই সন্ধ্যায় বেঙ্গল ক্লাবে গিয়ে তিনি তাঁর বন্ধু মিস্টার বালাপুরিয়া ও মিস্টার বিশ্বাসকে লাফিং ডগের ঘটনাটা বললেন। 8 ঘন্টার মধ্যে ঘটনাটা পৌঁছে গেল ক্লাবের 27 জন সদস্য ও 3টি বেয়ারার কানে, এবং পরদিন দুপুরের মধ্যে এই 30 জন মারফত ঘটনাটা জেনে গেল কমপক্ষে 1000 কলকাতাবাসী। এই 3.5 মাসে ব্রাউনি আর হাসেনি। তার একটা কারণ হয়তো এই যে হাসির ঘটনা কোনো ঘটেনি। তাতে অবশ্যই অসমঞ্জবাবু কোনো উদ্বেগ বোধ করেননি। কুকুরের হাসি ভাঙিয়ে খাওয়ার কোনো অভিপ্রায় তাঁর কোনো দিন ছিল না। এই 3.5 মাসে তিনি বেশ ভালোভাবেই বুঝেছেন যে ব্রাউনি এসে তাঁর নিঃসঙ্গতা সম্পূর্ণ দূর করে দিয়েছে। সত্যি বলতে কি, কোনো মানুষের প্রতি অসমঞ্জবাবু কোনো দিন এতটা মমতা বোধ করেননি। পোচকানওয়ালার দৌলতে যারা লাফিং ডগের খবরটা পেলেন তাদের মধ্যে ছিলেন স্টেটসম্যান পত্রিকার একজন উচ্চপদস্থ কর্মচারী। তিনি সেই কাগজের এক সাংবাদিক রজত চৌধুরীকে ডেকে অসমঞ্জবাবুর সঙ্গে একটা সাক্ষাৎকারের প্রস্তাব করলেন।
অসমঞ্জবাবু যে লাজপত রায় পোস্ট অফিসের কেরানি, সেই খবরটা পোচকানওয়ালার জমানিতেই রটে গিয়েছিল। অসমঞ্জবাবু অবশ্যই তাঁর বাড়িতে সাংবাদিকদের আগমনের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। তাঁর বিস্ময় খানিকটা কাটল যখন রজত চৌধুরী পোচকানওয়ালার উল্লেখ করলেন। অসমঞ্জবাবু ভদ্রলোককে ঘরে এনে নতুন পায়া লাগানো চেয়ারটায় বসিয়ে নিজে খাটে বসলেন। সেই 57 সালে চাকরির জন্য ইন্টারভিউয়ের পর এই তাঁর প্রথম ইন্টারভিউ। ব্রাউনি ঘরের এক কোণে পিছন ফিরে দাঁড়িয়ে দেওয়ালের গায়ে একটা পিঁপড়ের শাড়ির গতিবিধি লক্ষ্য করছিল। তার মনিবকে খাটে বসতে দেখে সে এক লাফে তাঁর পাশে গিয়ে হাজির হল। রজত চৌধুরীকে টেপ রেকর্ডারের চাবি টিপতে দেখে অসমঞ্জবাবুর হঠাৎ খেয়াল হলো সাংবাদিককে একটা কথা জানানো দরকার। তিনি বললেন, মানে আমার কুকুর আগে হাসতো ঠিকই, কিন্তু ইদানিং বেশ কয়েক মাস আর হাসেনি। কাজেই আপনি ওর হাসি চাক্ষুষ দেখতে চাইলে আপনাকে কিন্তু হতাশ হতে হবে। আজকালকার অনেক সাংবাদিকদের মতোই রজত চৌধুরী একটা বেশ চনমনে দাঁও মারা ভাব বোধ করছিলেন এই সাক্ষাৎকারের শুরুতে। কথাটা শুনে তিনি খানিকটা হতাশ হলেও মনের ভাবটা যথাসম্ভব আড়াল করে বললেন, হ্যাঁ ঠিক আছে, তবু কতকগুলো ডিটেলস আমি জেনে নিই। যেমন প্রথম হচ্ছে, আপনার কুকুরের নাম কি? এগোনো মাইকটার দিকে গলা বাড়িয়ে অসমঞ্জবাবু বললেন, ব্রাউনি। ব্রাউনি? এটা রজত চৌধুরীর দৃষ্টি এড়ালো না যে নামটা উচ্চারণ হতেই কুকুরের লেজটা দুলে উঠল। ওর বয়স কত? দ্বিতীয় প্রশ্ন করলেন রজত চৌধুরী। 1 বছর 1 মাস। আচ্ছা, আপনি এটাকে পেলেন কোথায়? এটা আগেও হয়েছে। অনেক কোমড়া চোমড়ার সাক্ষাৎকার নিতে গিয়ে রজত চৌধুরীর জিভের এই দোষটি তাকে আচমকা অপ্রস্তুত করে ফেলেছে। এখানেও তাই হতে পারত, কিন্তু ফল হলো উল্টো। এই তোতলামো ব্রাউনির বৈশিষ্ট্য প্রকাশে আশ্চর্যভাবে সাহায্য করল। পোচকানওয়ালার পরে রজত চৌধুরী হলেন দ্বিতীয় ব্যক্তি যিনি নিজের কানে কুকুরের হাসি শুনলেন। পরের রবিবার সকালে গ্র্যান্ড হোটেলের শীতাতপ নিয়ন্ত্রিত 267 নম্বর কামরায় বসে আমেরিকায় সিনসিনাটি শহরের অধিবাসী উইলিয়াম পি মুডি কফি খেতে খেতে স্টেটসম্যান পত্রিকায় লাফিং ডগের বিবরণ পড়ে হোটেলের অপারেটরকে ফোন করে বললেন ট্যুরিস্ট ডিপার্টমেন্টের মিস্টার ন্যান্ডির সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। এই ন্যান্ডি ছোড়াটি যে কলকাতার রাস্তাঘাট ভালোই চেনে তার প্রমাণ মুডি সাহেব গত 2 দিনে পেয়েছেন। স্টেটসম্যানের লাফিং ডগের মালিকের নাম ঠিকানা বেরিয়েছে। মুডি সাহেবের তাঁর সঙ্গে দেখা করা একান্ত দরকার। অসমঞ্জবাবু স্টেটসম্যান পড়েন না, তাছাড়া তাঁর সাক্ষাৎকারটি যে কবে বেরোবে সেটা রজত চৌধুরী বলে যাননি। দিনটা জানা থাকলে হয়তো তিনি কাগজের খোঁজ করতেন। তাকে খবরটা বলল যোগুবাবুর বাজারে তাঁর পাড়ার জয়দেব দত্ত। আরে, আপনি তো মশাই আচ্ছা লোক, বললেন জয়দেববাবু। এমন একটা তাজ্জব জিনিস ঘরে নিয়ে বসে আছেন 1 বছর যাবৎ, আর কথাটা ঘুণাক্ষরেও জানতে দেননি। আজ বেলা করে একটিবার যাব আপনার ওখানে, দেখে আসবো আপনার কুকুর। অসমঞ্জবাবু প্রমাদ গুনলেন। উৎপাতের সমূহ সম্ভাবনা। সত্যি বলতে কি, আপিসের বাইরে মানুষের সঙ্গে তার সঙ্গ মোটেই ভালো লাগে না, কোনোদিনই লাগতো না। ব্রাউনি আসার পরে তো নয়ই। অথচ কলকাতার লোকেরা যা হুজুগে, এমন একটা খবর পড়ে কি আর তারা এই আশ্চর্য কুকুরটি দেখার লোভ সামলাতে পারবে? অসমঞ্জবাবু দ্বিধা না করে বাড়ি ফিরে 10 মিনিটের মধ্যে ব্রাউনিকে নিয়ে বেরিয়ে পড়লেন। তাঁর জীবনে প্রথম একটি ট্যাক্সি ডেকে তাতে চেপে সোজা চলে গেলেন বালিগঞ্জ রেল স্টেশনে। সেখান থেকে চাপলেন ক্যানিংয়ের ট্রেনে। পথে তালিদ বলে একটা স্টেশনে গাড়ি থামলে পরে জায়গাটাকে বেশ নিরিবিলি মনে হওয়ায় ট্রেন থেকে নেমে পড়লেন। সারা দুপুর বাঁশবন আমবনের ছায়া শীতল পরিবেশে ঘুরে ভারী আরামবোধ হলো। ব্রাউনিকে দেখে মনে হলো তারও ভালো লাগছে। তার ঠোঁটের কোণে যে হাসিটা আজ দেখলেন অসমঞ্জবাবু, সেটা একেবারে নতুন হাসি। এটা হলো প্রসন্নতার হাসি, আরামের হাসি, মেজাজ খুশ হাসি। অল অ্যাবাউট ডগস বইতে অসমঞ্জবাবু পড়েছিলেন যে কুকুরের 1 বছর নাকি মানুষের 7 বছরের সামিল। কিন্তু 1 বছরের ব্রাউনির হাবভাব দেখে
তার মনে হচ্ছে এই কুকুরটির মনের বয়স 7-এর চেয়ে অনেক অনেক বেশি। বাড়ি ফিরতে হলো প্রায় 7টা। বিপিন দরজা খুলতেই অসমঞ্জবাবু জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, কেউ এসেছিল? বিপিন জানালো সারাদিনে অন্তত 40 বার তাকে কড়া নাড়ার শব্দে দরজা খুলতে হয়েছে। অসমঞ্জবাবু মনে মনে নিজের বুদ্ধির তারিফ করলেন। বিপিনকে চা করতে বলে গায়ের জামাটা খুলে আলনায় রাখতেই কড়া নাড়ার শব্দ হলো। ধত্তেরি বলে দরজা খুলে সামনে সাহেব দেখেই অসমঞ্জবাবু বলে ফেললেন, রং নাম্বার। তারপর সাহেবের পাশে চশমা পরা এক বাঙালি যুবককে দেখে খানিকটা আশ্বস্ত হয়ে বললেন, কাকে চাই? বোধহয় আপনাকে, বললেন ট্যুরিস্ট ডিপার্টমেন্টের শ্যামল নন্দী। আপনার পেছনে যে কুকুরটাকে দেখছি সেটার সঙ্গে আজকের কাগজের বর্ণনা মিলে যাচ্ছে। ভেতরে আসতে পারি? অসমঞ্জবাবু অগত্যা দুজনকে তাঁর ঘরে এনে বসালেন। সাহেব বসলেন চেয়ারে, নন্দী মোড়াতে, আর অসমঞ্জবাবু নিজে বসলেন খাটে। ব্রাউনি যেন কেমন একটা ইতস্তত ভাব। সে ঘরে না ঢুকে চৌকাঠের ঠিক বাইরে রয়ে গেল। তার কারণ বোধহয় এই যে এর আগে সে এই ঘরে কখনো একসঙ্গে 3 জন পুরুষকে দেখেনি। ব্রাউনি ব্রাউনি ব্রাউনি, ঘাড় নিচু, চোখ সংকুচিত এবং ঠোঁট ছুঁচলো করে সাহেব হাসি হাসি মুখে ব্রাউনির দিকে চেয়ে মিহি গলায় তার নাম ধরে ডাকছে। ব্রাউনিও একদৃষ্টে সাহেবকে পর্যবেক্ষণ করছে। স্বভাবতই অসমঞ্জবাবুর মনে প্রশ্ন জেগেছিল, এরা কারা? সে প্রশ্নের উত্তর দিলেন শ্যামল নন্দী। সাহেব মার্কিন মুলুকের একজন বিশিষ্ট ধনী ব্যক্তি। ভারতবর্ষে এসেছেন পুরনো রোলস রয়েস গাড়ির সন্ধানে। সকালে ব্রাউনির বিষয়ে খবরের কাগজে পড়ে তাকে একবার দেখার লোভ সামলাতে পারেননি। সাহেব ঠিকানা খুঁজে বার করতে পারবেন না বলে শ্যামল নন্দী তাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। অসমঞ্জবাবু লক্ষ্য করলেন সাহেব এবার নাম ধরে ডাকা ছেড়ে চেয়ার থেকে নেমে এসে নানা রকম মুখভঙ্গি ও অঙ্গভঙ্গি করতে আরম্ভ করেছেন, অর্থাৎ কুকুরকে হাসানোর চেষ্টা করছে। মিনিট 3 এইভাবে সংবাজি চলবার পর সাহেব হাল ছেড়ে অসমঞ্জবাবুর দিকে ফিরে বললেন, ইজ হি সিক? অসমঞ্জবাবু জানালেন তার কুকুরের কোনো ব্যারাম হয়েছে বলে তিনি জানেন না। ডাজ হি রিয়েলি লাভ? মার্কিনী ইংরেজি পাছে অসমঞ্জবাবু না বোঝেন, তাই শ্যামল নন্দী অনুবাদ করে বুঝিয়ে দিলেন সাহেব জানতে চাইছেন কুকুরটা সত্যিই হাসে কিনা। অসমঞ্জবাবুর অন্তরের ভিতর থেকে একটা বিরক্তির ভাব বাইরে ঠেলে বেরোতে চেষ্টা করছিল। সেটাকে মনের জোরে দাবিয়ে রেখে বললেন, সব সময় হাসে না, যেমন সব মানুষও হাসতে বললেই হাসে না। এবার দোভাষীর অনুবাদ শুনে সাহেবের মুখে লালের ছোপ পড়ল। তারপর তিনি জানালেন যে প্রমাণ না পেলে তিনি কুকুরের পেছনে খরচ করতে রাজি নন, কারণ দেশে ফিরে অপ্রস্তুতে পড়তে চান না তিনি। তিনি আরও জানালেন তাঁর বাড়িতে তাঁর ব্যক্তিগত সংগ্রহে চীন থেকে পেরু পর্যন্ত পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানকার কোনো না কোনো আশ্চর্য জিনিস নেই। একটি প্যারট আছে তার কাছে, যেটা ল্যাটিন ভাষা ছাড়া কথাই বলে না। এই লাফিং ডগটি কেনার জন্য আমি সঙ্গে করে চেক বই নিয়ে এসেছিলাম। কথাটা বলে সাহেব তাঁর বুক পকেট থেকে সরাত করে একটি নীল বই বার করলেন। অসমঞ্জবাবু আর চোখে দেখলেন তার মলাটে লেখা সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক। আপনার বল পাল্টে যেত মশাই, বললেন শ্যামল নন্দী। আপনার কুকুরটাকে হাসাবার যদি কোনো উপায় জানা থাকে তাহলে সেইটি এবার ছাড়ুন। ইনি $20,000 পর্যন্ত দিতে রাজি আছেন ওই কুকুরের জন্য। মানে টাকার হিসেবটা মোটামুটি 1.5 লাখ। বাইবেলে লিখেছে ঈশ্বর 7 দিনে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। মানুষ কিন্তু কল্পনার সাহায্যে 7 সেকেন্ডেই এই কাজটা করতে পারে। শ্যামল নন্দীর কথা শোনা মাত্র অসমঞ্জবাবু যে জগৎটা চোখের সামনে দেখতে পেলেন, সেখানে তিনি একটি পেল্লায় ছিমছাম ঘরে বার্ড কোম্পানির বড় সাহেবের মতো পায়ের উপর পা তুলে আরাম কেদারায় বসে আছেন, আর বাইরের বাগান থেকে ভেসে আসছে হাসনাহানা ফুলের গন্ধ। দুঃখের বিষয়, তার এই ছবি বুদবুদের মতো ফুরুত হয়ে উড়ে গেল একটা শব্দে। ব্রাউনি হাসছে,
এই হাসি আগের কোনো হাসির মতো নয়, এই একেবারে নতুন হাসি। বাট হি ইজ লাফিং। মুডি সাহেব কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েছেন আর দুই চোখ দিয়ে গিলছেন এই দৃশ্য। জানোয়ার হলে তার কানটাও যে খাড়া হয়ে উঠত সে বিষয়ে সন্দেহ নেই অসমঞ্জবাবুর। এবার কম্পিত হস্তে মুডি সাহেব তাঁর পকেট থেকে আবার বার করলেন তাঁর চেক বই, আর সেই সঙ্গে একটি সোনার পার্কার কলম। ব্রাউনি কিন্তু হেসে চলেছে। অসমঞ্জবাবুর মনে খটকা, কারণ তিনি এই হাসির মানে বুঝতে পারছেন না। কেউ তোতলায়নি, কেউ হোঁচট খায়নি, কারুর ছাতা উল্টে যায়নি, চটির আঘাতে কোনো আয়না দেয়াল থেকে খসে পড়েনি। তাহলে কেন হাসছে ব্রাউনি? আপনার কপাল ভালো, বললেন শ্যামল নন্দী। তবে আমার কিন্তু একটা কমিশন পাওয়া উচিত, কি বলেন? মুডি সাহেব মেঝে থেকে উঠে চেয়ারে বসে চেক বই খুললেন। Ask him how he spells his name. সাহেব, আপনার নামের বানান জিজ্ঞেস করছেন, বললেন দোভাষী শ্যামল নন্দী। অসমঞ্জবাবু কথাটার উত্তর দিলেন না, কারণ তিনি হঠাৎ আলো দেখতে পেয়েছেন, আর সেই আলো তাঁর মনে গভীর বিস্ময় জাগিয়েছে। নামের বানানের বদলে তিনি বললেন, সাহেবকে বলুন কুকুর কেন হাসছে সেটা জানলে তিনি আর টাকার কথা তুলতেন না। আপনি আমাকেই বলুন না, শুকনো গলায় কড়া সুরে বললেন শ্যামল নন্দী। ঘটনার গতি তাঁর মোটেই মনোপুত হচ্ছে না। মিশন ফেল করলে সাহেবের ধাতানি আছে তাঁর কপালে, এটা তিনি জানেন। ব্রাউনির হাসি থেমেছে। অসমঞ্জবাবু তাকে কোলে তুলে নিয়ে চোখের জল মুছিয়ে বললেন, সাহেব ভাবছেন টাকা দিলে দুনিয়ার সব কিছু কেনা যায়, তাই শুনে কুকুর হাসছে। বটে? আপনার কুকুর বুঝি দার্শনিক? আগে হ্যাঁ। তার মানে আপনি কুকুর বেচবেন না? আগে না। শ্যামল নন্দী অবশ্যই তার অনুবাদে কুকুরের মনের ভাবের কথা কিছুই বললেন না, শুধু জানিয়ে দিলেন যে কুকুরের মালিক কুকুর বেচবে না। কথাটা শুনে কলম, চেক বই পকেটে পুরে প্যান্টের হাঁটু থেকে অসমঞ্জবাবুর মেঝের ধুলো হাত দিয়ে ঝেড়ে ঘর থেকে বেরোনোর সময় সাহেব শুধু মাথা নেড়ে বলে গেলেন, হি মাস্ট বি ক্রেজি, হি মাস্ট বি ক্রেজি। বাইরে মার্কিন গাড়িটার আওয়াজ যখন মিলিয়ে এলো, তখন অসমঞ্জবাবু ব্রাউনিকে তার কোল থেকে নামিয়ে খাটের উপর রেখে তার দিকে চেয়ে বললেন, তোর হাসির কারণটা ঠিক বলিনি রে ব্রাউনি? ব্রাউনি ছোট্ট করে হেসে দিল, ঠিক, অর্থাৎ ঠিক।